আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আমার সফলতার গল্প শুনি, আমার অ্যাডমিশন জার্নির গল্প শুনি সেশনে। আমাদের সেশনে আমরা ধারাবাহিকভাবে আমাদের সকল শিক্ষার্থীদের গল্প শুনবো, তার অ্যাডমিশন জার্নি আমাদের সাথে কেমন ছিল। আজকে আমাদের সাথে আমাদের যে অতিথি যুক্ত হয়েছে, সাদিয়া তাসনিম, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আহ, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অবিজ্ঞান 20তম, খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 495তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 153তম। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ভালো রেজাল্ট, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্টটা। তোমাকে অনেক অনেক অভিনন্দন তাসনিম, তুমি প্রথমবারের ব্যর্থতা ভুলে গিয়ে দ্বিতীয়বারে এসে সফল হয়েছো এবং তোমার অ্যাডমিশন জার্নির গল্প আমাদের সাথে আজকে শেয়ার করবে এবং তোমার যারা অনুজ আছে তারা অবশ্যই তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিবে। তোমাকে স্বাগতম আজকের সেশনে। আচ্ছা তাসনিম, তুমি প্রথমবার ভর্তি পরীক্ষা দিলে, দেওয়ার পর তোমার প্রথমবার আশানুরূপ ভাবে সফলতা আসেনি, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তুমি পাওনি, যে কারণে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। তো প্রথমবারে চান্স না হওয়ার পর তোমার মানসিক অবস্থা, যেটা আমরা বলি, মানসিক অবস্থাটা কেমন ছিল? যে তোমার বন্ধু বান্ধব যারা একসাথে কলেজে পড়েছো অনেকে চান্স পেয়েছে, যেখানে তুমি থাকো তার আশেপাশ থেকে অনেকে চান্স পেয়েছে, কিন্তু তুমি চান্স পাওনি। তো সেখানে তোমার মানসিক অবস্থাটা কেমন ছিল যখন তোমার প্রথমবার চান্স হলো না? ভাইয়া, আমরা তো ফার্স্ট টাইমে সবাই এম থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আমার ছোটবেলা থেকে এটাই ছিল। আমার কিছু ঘাটতির কারণে এই জিনিসটা হয়নি, পাইনি। আচ্ছা আচ্ছা। তখন আমার পরিবার সহ আমরা প্রত্যেকে অনেক ভেঙে পড়েছিলাম। তারপর থেকে চিন্তা ভাবনা করি যে না, আরেকবার সুযোগ যেহেতু আছে আরেকবার চেষ্টা করে দেখি। তো আচ্ছা, তো প্রথমবার চান্স না হতে মানসিক ভাবে অনেক বিধ্বস্ত ছিল, যেটা বললা যে তোমার পরিবার সহ পুরোটা। এবং এই সময় যেটা হয় যে দেখা যাচ্ছে যে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, প্রতিবেশীদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তো দেখা যাচ্ছে যে ওই যে পাশের বাসার আন্টি বলে যে একটা ইফেক্ট আছে, যে তোমার পাশের বাসা থেকে একজন চান্স পেয়েছে, তুমি চান্স পাও। তো দেখা যাচ্ছে পাশের বাসা থেকে কিছু কথা শুনতে হয় তখন। পরিবার অনেক সময় মানে মানসিক ভাবে সাপোর্ট দেয় না, তারাও হচ্ছে বিরক্ত থাকে। তো তোমার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা কেমন ছিল যে চান্স না পাওয়ার পর বন্ধুদের ভিতর থেকে যারা চান্স পেয়েছে সেখান থেকে তাচ্ছিল্যের শিকার হওয়া, বা তোমার প্রতিবেশীদের মধ্যে থেকে যদি কেউ চান্স পায় বা আত্মীয় স্বজনের মধ্যে থেকে যদি কেউ চান্স পায় সেখান থেকে তাচ্ছিল্যের শিকার হওয়া, তোমার পরিবার ওই সময় তোমাকে কতটুকু সাপোর্ট দিয়েছে এই বিষয়টা আমাদেরকে যদি তোমার ভাষায় খুবই সংক্ষিপ্ত আকারে বলো। রেজাল্টের পরপরই যখন দেখলাম রেজাল্ট আমার আশার মতো ছিল না, তখন পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছে। মানে ওই মুহূর্তে অনেক করেছে, আমাকে বুঝিয়েছে, অনেক ভাবে বুঝিয়েছে, যেহেতু তারা দেখেছে আমি কিভাবে পড়াশোনা করেছি। কিন্তু একটা টাইমে যখন অনেকে চান্স পেয়ে যাচ্ছে, অনেকে জিজ্ঞাসা করছে কোথায় হলো কি হলো, তখন মন খারাপ করে। একটু হলেও রাগ দেখিয়েছে, কিন্তু খুব বেশি না। তারপরে আবার আমাকে সাপোর্ট করেছে, না ঠিক আছে, আরেকবার আচ্ছা চেষ্টা আচ্ছা আচ্ছা। করতে হবে, ভাগ্য আছে, কর্ম আছে, সব মিলিয়ে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাগ্যের উপর তকদিরের উপর তোমার বিশ্বাস ছিল পরিপূর্ণভাবে, এটা খুবই খুবই ভালো দিক। যে প্রথমবারে অনেক সময় ব্যর্থ হয়ে আমরা দ্বিতীয়বারের চেষ্টাটা করি না, মানে পরিশ্রম করলে যে দ্বিতীয়বার ভালো করা সম্ভব এটা আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করেছো এবং তোমার পরিবারের যে সম্পূর্ণ সময় সাপোর্টটা সেটা ছিল, এটা খুবই ভালো দিক। আচ্ছা, তো তাসনিম, তুমি হচ্ছে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দুইবারই হচ্ছে আমাদের সাথে ছিলে। আহ তো দেখো যে প্রথমবারেই তুমি অনলাইন প্রতিষ্ঠানকেই পছন্দ করেছো যে স্কুল অফ এক্সিলেন্সে আমি কোচিং করব। তো স্কুল অফ এক্সিলেন্স কে পছন্দ করার কারণ কি? মানে যেখানে আমরা দেখি যে অফলাইনে অনেক শিক্ষার্থীর পড়ার একটা প্রবণতা থাকে, সেখানে তুমি স্কুল অফ এক্সিলেন্স কে কেন পছন্দ করলে এবং স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে তুমি জানলে কি করে? আমার হচ্ছে এইচএসসির আগেই অনেকগুলো প্রিপারেশনের ক্লাসগুলো দিতেন আমাদের এক্সামের আচ্ছা আগে। আচ্ছা ওই ক্লাসটাই আমার সামনে এসেছিল ফেসবুকে। ওইটা দেখে আমি আচ্ছা আচ্ছা পেজটা একটু ঘাটাঘাটি করলাম আর ক্লাসগুলোও করতাম পরীক্ষার আগে। ওইটা থেকে ভালো আচ্ছা লেগেছে ক্লাসগুলো। তারপরে দেখলাম অ্যাডমিশনের জন্য আছে কোর্স, আমি ওটা ফার্স্টেই ভর্তি আচ্ছা হয়ে আচ্ছা গেছিলাম প্রথমেই। তারপরে ডাইজেস্ট বা আদার্স যে কোনো যা ফ্যাসিলিটিস ছিল সবগুলোই নিতে চেয়েছিলাম। আর অফলাইনেও ছিলাম, অনলাইনেও ছিলাম, যার কারণে আচ্ছা অনলাইনে পড়তাম, ক্লাসও করেছি প্রথম প্রথম রেগুলার। কিন্তু একটা টাইমে আমার ইংরেজি প্রিপারেশনের জন্যই ফার্স্ট টাইমে চান্সটা হয়নি। আর আচ্ছা
একটা ভুল ছিল যে হয়তো আমাকে এখানে কন্টিনিউ করতে হতো, যেটা আমরা অনেকেই মানে আমরা হচ্ছে যে অফলাইনকে বেশি প্রাধান্য দিই অনলাইনের থেকে, এটা পরে বুঝলাম যে না, এখানেও একটু টাইম দেওয়া উচিত ছিল। যার কারণে আমি সেকেন্ড টাইমে যখন চলে আসছি, ওটা তখন বুঝতে পারলাম যে না, এখানে একটু টাইম দিতে হতো। আচ্ছা আচ্ছা, মানে প্রথমবারের যে দুর্বলতাগুলো সেগুলো তুমি ধীরে ধীরে বুঝতে শিখেছো। তো তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে বলে মনস্থির করছো, তোমাদের জন্য তাসনিম অবশ্যই খুবই অনুপ্রেরণার হবে, এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা অবশ্যই তোমার তাসনিম আপুর কাছে করতে পারো, কারণ সে তোমাদের মতো সিচুয়েশন থেকে প্রথমবারে ব্যর্থতা ভুলে দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। আচ্ছা তাসনিম, দেখো যে অনলাইনে তুমি যেহেতু এসেছো, তুমি বললা যে প্রথমে তুমি অফলাইনে একটা প্রতিষ্ঠানের সাথেও ছিলে। তো অনলাইন প্রতিষ্ঠান তো অনেকগুলোই আছে, এবং তুমি চুজ করেছো হচ্ছে আমাদের পেজে ক্লাসগুলো দেখে, ক্লাসের মান দেখে, এবং এইখান থেকে তুমি ভরসাটা পেয়েছো। তো আমাদের বর্তমান সময়ে যারা ইউনিট নিয়ে বা মানবিক নিয়ে যারা কাজ করছে, তো এমন প্রতিষ্ঠানের সংখ্যা একদমই কম না। অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে ইউনিটের জন্য পড়াচ্ছে। তো সেইখানে আমরা দেখি যে আহ, তাদের প্রচারণা আমাদের থেকে বেশি, বা স্টুডেন্টদের আকর্ষণ করার জন্য যা যা করতে হয় আমাদের থেকেও বেশি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা অনেক। তো সেখান থেকে তুমি কেন স্কুল অফ এক্সিলেন্স কে চুজ করলে? যে এখানে দেখো যে আহ প্রচার প্রচারণা যেটাকে বলে, যে তুমি ফেসবুকে স্ক্রল করলেই দেখবা যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের ভিডিও তোমার সামনে চলে আসতেছে। দেখবা যে তারা বিভিন্ন ভাবে মোটিভেট করার চেষ্টা করতেছে স্টুডেন্টদেরকে। হ্যাঁ, এই ধরনের ভিডিও মানে স্ক্রল করলেই দেখবে একটা করে সামনে চলে আসছে। বাট স্কুল অফ এক্সিলেন্স এই ধরনের মোটিভেশনাল কিছু খুবই কম করে, যে স্টুডেন্টদেরকে প্ররোচিত করবে ভর্তি হওয়ার জন্য, এটা কম করে। তো সেইখানে তুমি যেহেতু অনলাইনে ভর্তি হলে, অন্য প্রতিষ্ঠান কেন নয়, কেন স্কুল অফ এক্সিলেন্স? আমি তো বললাম প্রথমে ক্লাস দেখে ভর্তি হয়েছিলাম। আচ্ছা আচ্ছা তারপরে স্কুল অফ এক্সেলেন্স যে সাজানো গোছানো যে বিষয়টা আছে, আমাদের পুরো আচ্ছা আচ্ছা কোর্সের মধ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই প্রস্তুতি নেওয়া হয়, যেটা একসাথেই করা হয়। তারপরে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স দেওয়া হয় বা ক্লাস দেওয়া হয়, কিন্তু প্রথমেই আমাদের আচ্ছা আচ্ছা প্রিপারেশনটা হয়ে যায়। এটা আচ্ছা আচ্ছা দেখেছি। আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে সেকশন আছে। আমাদের ডাউট সলভেরও একটা সেকশন আছে, যেখানে আমাদের প্রত্যেকটা প্রশ্ন বা যেখানে ঘাটতি থাকে আমরা কোশ্চেন করতে পারি। নোট সেকশন, যেটা বাকি বিল্লা ভাই আমাদের প্রত্যেকদিন করতে বলতো, হুম, প্রত্যেক ক্লাস নোটটা, যেটা ফার্স্টে ভাবতাম যে এটা করে কি হবে, পরে মনে হলো না, এক্সামের আগে এই নোটটাই বেশি জরুরি। এই গোছানো বিষয়টাই বেশি আকর্ষণ করে। অন্যান্য আচ্ছা আচ্ছা কোর্স কি হয়েছে ভাই আমি জানি না, কিন্তু আমি এই জিনিসগুলো দেখেছি, লাইভ দেখেছি, আমাদের আগেরও যারা চান্স পেয়েছে ওদের লাইভ থেকে মানে বেশি ওটা দেখে। তাহলে স্কুল অফ এক্সিলেন্স এর খুবই সাজানো গোছানো কোর্স আউটলাইন এবং যে ব্যবস্থাপনা ক্লাসের জন্য, এই বিষয়টা তোমাকে খুব বেশি আকর্ষণ করেছে। আচ্ছা, তোমার জন্য একটা কোশ্চেন আছে ফেসবুকে। সঞ্জিদা স্বর্ণালী কোশ্চেনটা করেছে, আপু আপনি কিভাবে নিজেকে শক্ত রেখেছেন সেকেন্ড টাইমে? মানুষ তো ভেঙে পড়ে, সেইখানে আপনার সাপোর্ট সিস্টেম কি ছিল? এই বিষয়টা যদি তাকে একটু মানে ব্যাখ্যা করে তোমার মতো করে বল। ভাইয়া ওই ওই মেয়েটা হচ্ছে আমার ফ্রেন্ড। ও আসলে বলতে চাইছে যে আমার ফ্রেন্ডরাই আমাকে শক্ত রেখেছে, এটা আচ্ছা আচ্ছা জানার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে যে একটা সার্কেল ছিলাম, সবাই সেকেন্ড টাইমার। তো নিজেরাই আচ্ছা আচ্ছা ভেঙে পড়তাম, নিজেরাই ট্রমায় থাকতাম, আবার নিজেরাই বের হয়ে আসতাম, একে অপরকে ইন্সপায়ার করতাম। ও আমাকে আচ্ছা হেল্প আচ্ছা করতো, হেল্প করতাম আচ্ছা ইত্যাদি। আচ্ছা। তাহলে তোমরা যারা সেকেন্ড টাইমার ছিলে, তোমরা নিজেদের মধ্যে অবশ্যই কোঅপারেট করে লেখাপড়া করেছো যেটা বললে, এবং আর আমি আমাদের যে ইন্টারেস্ট, টেলিগ্রাম গ্রুপটা ছিল এইখানে কিন্তু এই সুযোগটা রাখা হয়েছিল। হ্যাঁ জি, বলো। হ্যাঁ, যে যাতে হচ্ছে তোমরা নিজেরা আলোচনা করে পড়তে পারো। আলোচনা করতে পারি, হ্যাঁ, ওখানে আমাদের একটা সেকশন আছে। আচ্ছা, তো দেখো যে তাসনিম, আমাদের যে ক্লাস সংখ্যা, তুমি দেখবে যে যে কোনো অফলাইন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্লাস সংখ্যা থাকে লিমিটেড। সেখানে স্কুল অফ এক্সিলেন্স এর ক্লাস সংখ্যা অনেকটাই বেশি যে কোনো অফলাইন প্রতিষ্ঠান থেকে। তোমার যেহেতু অফলাইনেও কোচিং করার একটা অভিজ্ঞতা আছে, তো সেখানে দেখবা যে সেখানে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান মিলিয়ে সর্বসাকুল্যে 50টার মতো ক্লাস প্রোভাইড করে। কিন্তু আমরা দেখেছি যে স্কুল অফ এক্সিলেন্স এ শুধু বাংলাতে তুমি যদি হিসাব করো, ক্লাস সংখ্যা 50-এর বেশি, ইংলিশে এমন, সাধারণ জ্ঞানে এমন। আবার হচ্ছে প্রত্যেকটা যে ইউনিভার্সিটির পরীক্ষা তার আগে আবার তার জন্য বিশেষ ক্লাস, আবার একদমই শুরু থেকে কোশ্চেন বিশ্লেষণ ক্লাস অনেকগুলো, ক্লাসের সংখ্যা অনেক বেশি, এবং তোমাদের কোর্সের ডিউরেশনও অনেক বেশি। তোমরা দেখো সেকেন্ড টাইমার যারা ছিলে, প্রায় 1 বছর ধরে তোমাদেরকে পড়ানো হচ্ছে। গত জুলাই বিপ্লবের আগ থেকেই তোমাদের ভর্তি শুরু হয়েছিল, তারপর পরে ক্লাস। এবং
তারপর সর্বশেষ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কোর্স শেষ হয়েছে প্রায় একটা বছর। এই যে এতগুলো ক্লাস, এত সময় ধরে নার্সিং করা তোমাদেরকে, এবং ক্লাসের সাথে সাথে পরীক্ষা, যে দেখো প্রত্যেকটা ক্লাসে তোমরা 2টা করে পরীক্ষা দিতা, ক্লাসের শুরুতে ক্লাস টেস্ট, শেষে মনোযোগ যাচাই টেস্ট, এবং সপ্তাহে 6 দিনই ক্লাস তোমাদের, এবং সপ্তম যে দিনটা সেইখানে আবার উইকলি টেস্ট, তারপর হচ্ছে মাস শেষে মান্থলি টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট, মানে প্রচুর পরিমাণে পরীক্ষা। তো 150টা মতো ক্লাসও যদি হয়, এবং প্রত্যেক ক্লাসে যদি হচ্ছে 2টা করে পরীক্ষা হয়, 300 পরীক্ষা, এবং অন্যান্য পরীক্ষা, মডেল টেস্ট, উইকলি টেস্ট, এগুলো সহ সব হিসাব করলে 370-80 মতো পরীক্ষা। এত বেশি পরীক্ষা, এত বেশি ক্লাসকে তুমি কিভাবে মূল্যায়ন করো? যে এটা তোমার জন্য কতটুকু প্রেশারের ছিল বা কতটুকু উপকারী ছিল তোমার ভাষ্যমতে? ভাই আমরা সেকেন্ড টাইমার যারা থাকি ফার্স্ট টাইম অনেক কিছু পড়াশোনা করে থাকি, কিন্তু দেখা যায় যে আমাদের ঘাটতি কোথায় এটা বোঝার জন্য এক্সাম খুবই জরুরি। যেটা স্কুল অফ এক্সিলেন্সে সবচেয়ে বেশি এক্সাম নেওয়া হয়, কনসেন্ট্রেশন টেস্ট, তারপরে আদার্স যা যা এক্সাম গুলো বললেন, ওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রত্যেকটা ইভালুয়েশন টেস্টের পরে ভাইয়ারা আবার বলতো যে আবার শুরু করো, প্রথম থেকে আসো। ওইটা অনেক জরুরি, যেটা আমি করেছিলাম, প্রত্যেকবারই করা হয়েছিল। আর কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যেটা শুরুতেই করেছিলাম, এটা আমাদের জন্য ফরজ একদম, যেটা অন্য কোথাও করা হয় কিনা জানি না। আমাদের শুরুই আচ্ছা। হয়েছিল ওটা থেকে, যার কারণে বুঝতে পারছি যে কোথায় থেকে প্রশ্ন হয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা প্যাটার্ন আছে, ওটা আমরা ধরতে পারি, ওই হুম। অনুযায়ী নিজেরাও পড়তে পারি। তবে হ্যাঁ। এখানে আর সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়, মানে গুরুত্ব দেওয়া হয় টেক্সট বইয়ে, যেটা আমরা এইচএসসির আগে হুম। করি কিন্তু আর পরে করা হয় না। এখানে টেক্সট বই হুম। আমরা খুব ভালোভাবে পড়ি, প্রত্যেক লাইন বাই লাইন, ইভেন অনেক টাইম দিয়ে পড়া হয়, যেটা আগেও করেছি কিনা, মানে এইচএসসির আগেও এত হয়তো টাইম দিইনি, কিন্তু এখানে করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো তাহলে যে আমাদের এখানে পড়ানোর যে মেথোডোলজি, সেটা হচ্ছে প্রথমে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি, যেটা প্রত্যেক শিক্ষার্থীকে বুঝতে সহযোগিতা করে যে আসলে যে আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমার কোশ্চেন গুলো কোত্থেকে হবে বা আমার কিভাবে পড়া উচিত, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে কারণে আমরা একদমই প্রথমে রাখি। তারপর ইংলিশের ক্ষেত্রে টেক্সট বুক গ্রামার আলাদা, বাংলার ক্ষেত্রে টেক্সট বুক গ্রামার আলাদা, সাধারণ জ্ঞানে যে বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, মৌলিক পার্ট, ম্যাথমেটিক্স এবং আইকিউ সেটা আলাদা। মানে প্রত্যেকটা আলাদা পার্ট রেখে, নির্দিষ্ট ক্লাস রেখে, এবং ক্লাস দেখা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে অফলাইন প্রতিষ্ঠানে ম্যাথমেটিক্স আইকিউ এর উপর জাস্ট একটা ক্লাস রাখছে, কিন্তু আমরা ম্যাথমেটিক্স আইকিউ এর উপর অনেকগুলো ক্লাস রাখছি, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু ম্যাথমেটিক্স আইকিউ থেকে কোশ্চেন হয়, বিইউপি তেও কয়েকটা কোশ্চেন আইকিউ থেকে আসে, মেন্টাল অ্যাবিলিটি থেকে আসে, অ্যানালজি থেকে আসে। তো এই বিষয়গুলোর জন্য আমরা অনেকগুলো ক্লাস রাখি। তো প্রত্যেকটা বিষয়ে ক্লাস সংখ্যা অনেক বেশি। যেটা তুমি বললা যে আমাদেরকে খুবই বিস্তারিতভাবে পড়ার জন্য সহযোগিতা করে, যে টেক্সট বুকের প্রত্যেকটা লাইন পড়ার সুযোগ করে দেয়। তো যদি এমন হতো যে আমরা ধরো যে ইংলিশেই ক্লাস রাখছি 12টা বা 13টা বা 14টা বা 15টা, তো 15টা ক্লাসের মধ্যে তো আমরা ইংলিশ বইয়ের প্রত্যেকটা লাইন পড়ার সুযোগ পেতাম না, তাই না? তো ক্লাস সংখ্যা বেশি মানে আমরা ওই যে প্রত্যেকটা লাইন পড়তে পারছি, বাংলাতেও তাই, সাধারণ জ্ঞানেও তাই, যে প্রত্যেকটা বিষয়ে আমরা বেশি বেশি করে ক্লাস রাখতে পারছি। তো এই বিষয়গুলো মেইনটেইন করার জন্য মূলত আমাদের হচ্ছে এত বেশি ক্লাস রাখা, এবং তুমি যেটা বললে যে এগুলা খুবই উপকারী হয়েছে, এবং এটা আমাদের স্টুডেন্টদের জন্য আশা করি খুবই উপকারী হয়ে থাকে, যারাই আমাদের সাথে কথা বলেছে বা সবসময় তো তোমাদের সাথে কথা হয়, তো সবাই আসলে বিষয়টা স্বীকার করেছে। আচ্ছা তাসনিম, দেখো যে আমরা আবার যেটা করতাম, যে তোমরা যাতে কোনো অবস্থায় ডিটাচড ফিল না করো, তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত রাখা হতো, এবং তোমরা সবার সাথে কানেক্টেড, টিচার্স প্লাস তোমাদের সাথে যারা কোচিং করছে সবার সাথে তোমরা কানেক্টেড, এবং আমরা উইকলি মিটিং, মান্থলি মিটিং এগুলা করতাম, এবং মাঝে মাঝে হচ্ছে ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে মওদুদ স্যার তোমাদেরকে মানে যাতে তোমরা মেন্টালি ফ্রেশ থাকো, তার জন্য তোমাদেরকে সবসময় নজরে রাখতো, কথা বলতো। তো এই যে তোমাদের আহ, মানে তোমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এই যে মিটিং গুলা, মান্থলি সেশন, উইকলি সেশন, বা এই যে মধু স্যারের যে কথাগুলো, এই বিষয়গুলো তোমাদেরকে কোচিং এর সময় কিভাবে সহযোগিতা করেছিল তোমার কাছে যেটা মনে হচ্ছে সেভাবে বলো। আচ্ছা ভাইয়া, অনলাইনে হয়তো অনেক জায়গায় হতে পারে যে শুধু ক্লাস নেওয়া হয়, এরপরে আর খোঁজ খবর হয়তো না নাও হতে পারে। কিন্তু আমাদের যেহেতু ক্লাস শুরুর আগেও একবার ভাইয়া কথা বলতো, এটা নিয়ে একবার হ্যাঁ, হ্যাঁ। কথা হতো, মোটিভেট করতো। তারপরে আমরা নিজেরাও কথা বলতে পারতাম, ক্লাসের মাঝে তো কথা বলতামই, আগেও বলতে পারতাম, হুম। পরেও বলতে পারতাম। আর মিটিং গুলো হতো যে আমাদের প্রবলেম কোথায় হচ্ছে, বা আর কিভাবে আমি নিজেকে ঠিক করতে পারি। অনেকে বলতো যে আমার হচ্ছে না, পড়া হচ্ছে না, বা পড়ছি কিন্তু কোনো উন্নতি নাই, এই জিনিসগুলোর হুম। একটা সলিউশন দেওয়া হতো। এই মিটিং গুলো হুম। খুব জরুরি আমাদের জন্য ছিল, যেটা বুঝতে পারছি এখন।
আচ্ছা, তাহলে মিটিং গুলোর যে ইফেক্ট সেটা হচ্ছে যে আসলেই তোমরা টিচারদের সাথে কানেক্টিভিটি যে ব্যাপারটা সেটা করে দিয়েছে, যেটা আমরা রাস্তা দেখি যে মিটিং বিভিন্ন আছে আমাদের জন্য, এটা স্কুল অফ হুম, এক্সেলেন্স। তো আমরা হচ্ছে যেটা দেখি যে বিভিন্ন প্ল্যাটফর্মে যে ফেসবুকের মাধ্যমে ক্লাস নেওয়ার যে প্রবণতা, তো এখানে যেটা হয় সর্বোচ্চ আমরা যদি একটা কমেন্ট করতে পারি, এর বেশি কিছুই করার সুযোগ থাকে না। বাট আমরা হচ্ছে ক্লাস নিয়েছি তোমাদের সম্পূর্ণ সময় জুমে, এবং জুমের যে ক্লাসগুলো এগুলো হচ্ছে তোমাদের কথা বলার সুযোগ আছে, কমেন্ট করার সুযোগ আছে। রেকর্ডেড ক্লাসগুলো থাকতো তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের দেখ ব্যবস্থাপনাটা ছিল ওয়েবসাইট কেন্দ্রিক। ওয়েবসাইটে তোমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো থাকতো, পরীক্ষাগুলো বারবার যাতে দিতে পারো সেই ব্যবস্থাটা ওয়েবসাইটে থাকতো। এবং তোমাদের হচ্ছে একদম প্রোফাইল আকারে তুমি ওয়েবসাইটে সবকিছু দেখতে পাতে তোমার সিচুয়েশনটা আসলে কি। এবং ক্লাসটা হতো জুমে, ফেসবুকের পরিবর্তে, যেটা হচ্ছে কোশ্চেন করার সুযোগ দিত, প্লাস ক্লাসটা রেকর্ডেড থাকতো, ইউটিউবে রেকর্ড থাকতো, সেগুলো লিঙ্ক তোমাদেরকে দেওয়া হতো, যদিও এটা বাইরে গিয়ে করতে পারবে না ক্লাসগুলো, প্রাইভেট ক্লাস। আচ্ছা, তো এই যে আমাদের ফেসবুকের পরিবর্তে জুমে ক্লাস এবং ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থাপনা, এটা তোমার ক্ষেত্রে কতটুকু মানে মনে হয়েছে যে না এটা ফেসবুকে লাইভ ক্লাসের চেয়ে অন্য প্রতিষ্ঠানের এই যে জুমে ক্লাস নেওয়া এবং ওয়েবসাইট কেন্দ্রিক সবকিছু ব্যবস্থাপনা এবং টেলিগ্রামে তোমাদেরকে কানেক্টেড রাখা, এই বিষয়টা যদি একটু বলো। আচ্ছা, ফেসবুকে ভাইয়া ক্লাস নিলে আমরা কমেন্ট করতাম, কমেন্ট অনেক সময় নাও দেখতে পারতেন টিচাররা, যেটা হুম, আমাদের প্রবলেমের জায়গাতেই থেকে যেত। আর জুমে ক্লাস নেওয়ার মাঝে আমরা যেহেতু ক্লাসের মাঝে অনেক সময় কথা বলতে পারতাম না, কমেন্ট করে রাখতাম, তারপরে ভাইয়া সুযোগ দিতেন কথা বলার। এটা তো সরাসরি জিজ্ঞাসা করতে পারছি, আমাদের প্রবলেম হুম, বলতে পারছি, আমাদের কোনো কিছু বলতেও পারছি যে না ভাই এটা হলেও হতো, যেটা জুমে সম্ভব, ফেসবুকে তো এটা সম্ভব না। আর ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে ওখানেও অনেকটা গোছানো, সবকিছু একসাথে পাই। আমাদের দিন শেষে একটা দেওয়া হয় যে এক্সামে আমাদের কতটুকু কি হচ্ছে, তারপরে সবকিছুই আছে ওয়েবসাইটে, অনেকটা সহজ। আর টেলিগ্রামে আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টের যে অনেকগুলো সেকশন ছিল, ক্লাস, ডাউট সলভ, হুম, নোট সেকশন, সবকিছু আলাদা আলাদা ভাবে ছিল, যার কারণে ওটা অনেকটা সহজ হয়ে গেছিল আমাদের পড়া। আমরা নিজেরাও কথা বলতে পারতাম, অভিযোগ পরামর্শ একটা সেকশন ছিল যেখানে আমাদের কোনো হ্যাঁ, প্রবলেম হলে সেটাও বলতে পারতাম, ওখান থেকে সলিউশনও আসতো। ওভারঅল ভালো একটা ছিল, সাজানো আচ্ছা, একদম। আচ্ছা। তো আমাদের সাথে তোমার জার্নিটা বেশ ভালো ছিল। আচ্ছা, দেখো তাসনিম, যে আমরা যেটা দেখি যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের নামে তো বিভিন্ন ধরনের অভিযোগ আছে যে যে প্রতিশ্রুতি দিয়ে তারা হচ্ছে স্টুডেন্টদেরকে এনরোল করে, তো সেই প্রতিশ্রুতি আর রাখে না তারা। যে দেখা যাচ্ছে প্রতিশ্রুতি দেয় এভাবে যে তোমাদের এত সংখ্যক ক্লাস নিব, এত সংখ্যক পরীক্ষা নিব। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কিছু ক্লাস হওয়ার পরে তারা আর মান ধরে রাখে না ক্লাসে, ক্লাস নিয়মিত শিডিউল অনুযায়ী হচ্ছে না, ক্লাসের সংখ্যা যেটা হওয়ার কথা ছিল তার থেকে কম হচ্ছে, পরীক্ষা যত হওয়ার কথা ছিল তার থেকে কম হচ্ছে। এটা হয় সাধারণত আমরা দেখেছি। এবং তারা স্টুডেন্ট ভর্তি করানোর পরে বিভিন্ন হিডেন চার্জ রাখে, যে বলবে যে তোমাকে ভর্তি করেছে সেকেন্ড টাইম ব্যাচে, নিয়ে বলবে রাজশাহী ইউনিভার্সিটি স্পেশাল ব্যাচ, জাহাঙ্গীরনগরের জন্য স্পেশাল ব্যাচ, গুচ্ছ স্পেশাল ব্যাচ, সেখানে 500 টাকা 500 টাকা 500 টাকা দাও, মানে বিভিন্ন হিডেন চার্জ নেওয়া হয়। আবার এই যে প্রতিশ্রুতি যেটা দেয় সেটা কোনো অবস্থায় রাখে না। এটা আমাদের দেশের অনলাইন প্ল্যাটফর্ম গুলোর বিরুদ্ধে আছে এই ধরনের অভিযোগ। তো স্কুল অফ এক্সিলেন্সে এই ধরনের সিচুয়েশন কতটুকু ফেস করেছো, বা এটা ফেস আদেও করেছো কিনা, এই বিষয়টা ফেস পরিষ্কার যদি করে দিতে। আমাদের হচ্ছে আলাদা আচ্ছা, আলাদা ভাবে কোনো কোর্স নেওয়া হয়নি, যেটা প্রথমে ভর্তি হয়েছিলাম যে ফিতে। আর ক্লাস যেটা হুম, বলা হয়েছিল তার থেকেও তো বেশি ক্লাস হয়েছে, এক্সাম হয়েছে, সলভ কোশ্চেন সলভ হয়েছে। তারপর ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে আগে ওই ওই প্যাটার্নে ক্লাস নেওয়া হয়েছে। তবে বিউপির আগে তো আমাদের পুরোটা একটা কোর্স হয়ে গেছিল, পুরোটা আমরা হুম, শিখে দিতে পেরেছিলাম। তখনই ওইটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ, তখনও কিন্তু ক্লাস অফ করে দিলেও হয়ে যেত, কিন্তু সেটা তো হয়নি। তারপরে আরো অনেক হুম, ক্লাস হয়েছে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য। জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ আইকিউ অনেকগুলোই হয়েছে, আমরা তো মানবিকের ম্যাথ অনেক কিছু ভুলে গেছি হুম, বলতে অনেক জানিও না। সেটা অনেক বিস্তারিত করা হয়েছে, অনেকগুলা সলভ করা হয়েছে। এটার জন্য তো আলাদা কোনো কোর্স ফিও ছিল না। আর আচ্ছা, ডাইজেস্ট দাদা শুধু নিতে হয়েছে, এই তো এটাই। হ্যাঁ। আচ্ছা, ডাইজেস্টের প্রসঙ্গ যখন আসলো তাসনিম, তুমি যেহেতু আমাদের ফার্স্ট টাইমে ছিলে তখন তুমি ডাইজেস্ট নিয়েছো আমাদের। তো আমাদের ডাইজেস্ট যেটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর একটা বুক, মানে এখানে কোনো আলোচনা নাই, শুধুমাত্র হচ্ছে এমসিকিউ 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 এভাবেই চলছে। তো এমসিকিউ দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা আমাদের হচ্ছে ক্লাস করবে, ক্লাসের পর আমাদের যে স্লাইডটা, এটার অ্যানোটেড ফাইলটা তোমাদের কাছে যাবে, মানে স্লাইডের আমরা যা কিছু লিখি এবং স্লাইডে যা কিছু লেখা আছে সবকিছু তোমাদের কাছে যাবে, ক্লাস রেকর্ড থাকছে, স্লাইডটা তোমরা পড়তে পারছো, পরীক্ষা দিতে পারছো। এবং এই যে ক্লাসটা হলো এই ক্লাসের উপর, মানে স্লাইড মানে তো তোমাদের কাছে টেক্সট বুকের মতো, জাস্ট এটা সফট ভার্সন, মানে হচ্ছে জাস্ট
তুমি হাতে ধরতে পারবে না, এটা তোমার ডিভাইসের মধ্যেই থাকবে। এবং সেখান থেকে যে প্র্যাকটিস এমসিকিউ গুলো সেগুলো আমাদের ডাইজেস্টে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এই যে ক্লাস ম্যাটেরিয়ালস ইনক্লুডিং ডাইজেস্ট, এটা তোমার কাছে কতটুকু হেল্পফুল ছিল, বা আমাদের ডাইজেস্টের যে মানটা সেটা তোমার কাছে কতটুকু হেল্পফুল ছিল? আচ্ছা, আমরা আগে তো ক্লাসের স্লাইডটা পড়া শেষ করতাম, পরে ওইটা সলভ করতাম। ওখানে হ্যাঁ। অনেকগুলো এমসিকিউ ছিল, মানে ওটা শেষ করতে অনেকটাও টাইম লাগতো। তবে আমি করেছি, আচ্ছা আচ্ছা সবাই শেষ আচ্ছা। করেছি ওটা। আর এমসিকিউর মান যথেষ্ট ভালো, অন্য কোথাও অন্যান্য অনেক মডেল টেস্ট বই থাকে, ওগুলোর থেকেও বেশি ভালো আমাদের ডাইজেস্টে আচ্ছা। যেটা থাকে। পুরোটার অনেকগুলো এমসিকিউ থাকে প্রত্যেকটা টপিকের, সাবজেক্টের। বলতে গেলে অনেক ভালো ডাইজেস্ট। হুম। অর্থাৎ এত বেশি প্র্যাকটিস করছে তোমাদেরকে, মানে সলভ করার সাথে সাথে আরো বেশি প্রস্তুত করেছে। আচ্ছা, আর তো প্রত্যেক তাসনিম যেটা টপিকে বললে যে, আবার ডাইজেস্ট সলভেরও একটা সেকশন আছে, ওখানে আমরা সলভ হ্যাঁ করার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনোটা যদি বুঝতে না পারো সেখানেও জিজ্ঞাসা করার সুযোগ আছে। মানে আমাদের যে কোনো বিষয় নিয়ে টিচারদেরকে রিচ করার সুযোগ থাকে, যেটা কিন্তু অফলাইনে খুব বেশি নাই। যে অফলাইনে দেখা যায় যে টিচার ক্লাস দিচ্ছেন, ক্লাস নিয়ে চলে যাচ্ছেন, তোমার সাথে তার কানেকশন এতটুকুই। কোনো জিজ্ঞাসা থাকলেও তোমার করার সুযোগ নাই, বা হচ্ছে কোনো বোঝার কিছু থাকলেও সুযোগ নাই। জাস্ট মানে একটা ফর্মাল বিষয় থাকে। এবং এইখানে যেটা হয় যে ফর্মালিটি মেনটেন করা হয়, বাট যে কোনো প্রয়োজনে, যে কোনো বা বিষয় বোঝার জন্য ফর্মালিটি মেনটেন করে তুমি টিচারদেরকে রিচ করতে পারো টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। আচ্ছা, তো আরেকটা যে বিষয় থাকে যে আমরা কোচিং এর সময় বেশ বড় অঙ্কের একটা টাকা পয়সা খরচ করি। দেখা যাচ্ছে যে আমরা একটা অফলাইন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছি 15-16 হাজার টাকা দিয়ে। আবার আমরা দেখা যাচ্ছে নিজ বাসা থেকে ক্লাস করতে পারছি না, তার জন্য আমরা হোস্টেলে বা হচ্ছে কোনো বাসা নিচ্ছি। দেখা যাচ্ছে হোস্টেলে 4-5 মাস থাকতে আমাদের 50,000 প্লাস খরচ হয়ে যাচ্ছে। আর 50,000ও তো হয় না এখন, 60-70 হাজার টাকা চলে যাচ্ছে। তো 60-70 হাজার টাকা, এদিকে 15,000 টাকা, 80-90 হাজার টাকা, এবার বিভিন্ন ইউনিভার্সিটিতে ফর্ম ওঠানো, পরীক্ষা দেওয়া, আবার চান্স হলে সেখানে ভর্তি হওয়ার জন্য একটা টাকা খরচ করা, সব মিলিয়ে বেশ একটা মানে ব্যয়বহুল ব্যাপার স্যাপার। তো তুমি যেহেতু হচ্ছে অফলাইনে কোচিং করেছো, একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলে, ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইমে ছিল না, তো সেইখানে তুমি যদি ব্যয়ের যে তুলনা সেটা করো, যে একটা অফলাইন প্রতিষ্ঠানে স্টুডেন্টরা কেমন টাকা খরচ করছে আর একটা অনলাইন প্রতিষ্ঠানে স্টুডেন্টরা কেমন টাকা খরচ করছে, বা আমাদের স্কুল অফ এক্সেলেন্সে একজন স্টুডেন্টের সার্বিক খরচ কত টাকা, আর একটা অফলাইন প্রতিষ্ঠানে কোচিং করতে গেলে তার আবাসন খরচ, তার কোচিং খরচ কত টাকা, এটা হচ্ছে তুমি জাস্ট একটু কম্পারিশন করো যে একজন স্টুডেন্টের কত টাকা খরচ হচ্ছে। তোমার কাছে কি মনে হচ্ছে দুইটার মধ্যে খরচের পার্থক্য কত? ভাইয়া, আমি যেহেতু ফার্স্ট টাইমে ছিলাম স্কুল অফ এক্সিলেন্স, সেখান থেকে আমি অফারও পেয়েছি, যার কারণে এখানে আমার খরচ শুধু ওই কোর্স ফিটাই। আর আচ্ছা অফার আচ্ছা। থেকে কত ভুলে গেছি, যাই হোক ওইটাও ছিল। আর সেকেন্ড টাইমে ভাই আমি অফলাইনে ছিলাম, তবে কোচিং এ ছিলাম না, আমি প্রাইভেট পড়েছি, দুইটা আলাদা। ওইটার আচ্ছা আচ্ছা। কোর্স ফি আর স্কুল অফ এক্সিলেন্স, এটাই। আর এক্সট্রা বলতে যে আগের যে বই কিনা ছিল আমার, ওইটাই। আর তেমন কোনো হুম। খরচ হয়নি। আচ্ছা, তার মানে যে খরচের যে ব্যাপারটা সেটা অনলাইন প্ল্যাটফর্মে যথেষ্ট কম, যেটা তুমি কম, অনুধাবন করেছো অনেকটাই যে কম, এখানে অনেকটাই কম। এখানে অফলাইন প্রতিষ্ঠানে যত খরচ করতে হয়, বা সেই খরচটা আসলে অনলাইন প্রতিষ্ঠানে কখনো থাকে না। সেই দিক থেকে বর্তমান প্রেক্ষাপটে অনলাইন প্রতিষ্ঠানগুলো বেশ ভালো করবে আশা করা যায়। এবং এখানে দেখো যে আহ, সেরা টিচারকে সবাই রিচ করতে পারে অনলাইনে। যেটা হয় ধরো যে সাকিব শাহরিয়ার স্যার জিকে পড়াচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ স্যার ইংলিশ পড়াচ্ছেন, বা হচ্ছে সাইফ স্যার বাংলা পড়াচ্ছেন, তারা একদমই টপ টিচার। তো টপ টিচারের ক্লাস সবাই তোমরা করতে পারছো, বাট অফলাইনে যেটা হয়, টপ টিচারের ক্লাস একটা নির্দিষ্ট ব্যাচ করতে পারে। আমি ধরলাম যে সেখানে 50টা ব্যাচ আছে, সর্বোচ্চ 5টা ব্যাচ টপ টিচারের ক্লাস করতে পারে। এইখানে যেটা হয় যে অনলাইনে টপ টিচারের ক্লাস সবাই করতে পারছে, এই যে ব্যাপারটা থাকে। এবং টাইম ওয়েস্টের যে ব্যাপারটা থাকে, যে তুমি হচ্ছে অফলাইন কোচিং করার জন্য বাইরে যাচ্ছ, যাইতে একটা সময়, আসতে একটা সময়, যাওয়ার জন্য প্রিপারেশন, আসার পর ক্লান্তি, তো দেখা যাচ্ছে 1-2 ঘন্টা 2 ঘন্টা এভাবে চলে যায় যে কোনো একটা ক্লাসের জন্য বাইরে বের হলে। অনলাইনে সেই সুযোগটা থাকে না। তোমার হচ্ছে বাইরের ওয়ার্ল্ডে যে হ্যাসেল সেটা ফেস করতে হয় না, আবহাওয়া খারাপ নাকি ভালো এটা ফেস করতে হয় না। এইসব দিক থেকে বেশ বেনিফিট আছে। আচ্ছা, তাসনিম, আমরা হচ্ছে প্রায় শেষ দিকে চলে এসেছি। তো স্কুল অফ এক্সিলেন্স এর মানে সার্বিক মূল্যায়ন, মানে একটা প্রতিষ্ঠান হিসেবে সার্বিক মূল্যায়ন তোমার কাছে কি, যে আসলেই এই প্রতিষ্ঠানের অবস্থানটা এমন যেটা মোটামুটি ভালো, বা এটা ভালো, বা এটা অনেকটাই ভালো, বা তোমার দৃষ্টিতে যেটা মনে হয়, এবং কেন সেটা মনে হয় সেটা একটু ব্যাখ্যা করবে? সার্বিক মূল্যায়ন অনেকটাই ভালো। তবে আচ্ছা তবে বলতে কিছু নাই। আমরা এখানে যেটা টাকার মূল্যায়নও করলেন, যদি কোচিং হিসেবে ধরতে যাই, বাইরে যে অনেক কোচিং আছে স্বনামধন্য কোচিং, ওখানে তো অনেক কোর্স ফি।
আর সবের সাথে তুলনা করলে অনলাইন প্ল্যাটফর্মের এখানে কোর্স ফি অনেক কম আর ফ্যাসিলিটিস অনেক বেশি, যেটা হ্যাঁ, আমাদের অনেকে হয়তো গ্রামে থাকে বা শহরেও থাকে। সেকেন্ড টাইম আর অনেকে থাকে যে কাউকে জানাতে চায় না যে আমি প্রিপারেশন নিচ্ছি। আমিও এরকমই ভাবছিলাম যে আমিও কাউকে জানাবো না। এটা অনলাইনে অনেক বেশি ইফেক্টিভ আছে। প্রত্যেকটা আচ্ছা, ইউনিভার্সিটির আলাদাভাবে প্রিপারেশন নেওয়া, আলাদা আলাদা কোচিং করা বা কোচিং এর সাথে অন্য কোর্স নেওয়া, অনলাইনে আলাদা আলাদা ভাবে কোর্স নেওয়া এ বেশি ব্যয়বহুল হয়ে যায়। তবে স্কুল অফ এক্সেলেন্সে পুরো কোর্সটাই একটাই করা হয়, সবগুলো ইউনিভার্সিটির একটাই কোর্স হয়ে যায়। সব সার্বিক বিবেচনা করতে গেলে আমাদের অনলাইনে প্ল্যাটফর্মটা বেস্ট আছে। আচ্ছা, অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে স্কুল অফ এক্সেলেন্সের যে অবস্থান, সেটা একজন শিক্ষার্থী হিসেবে তুমি বলছো যে যথেষ্ট হেল্পফুল এবং সেরা একটা পজিশনে আমরা আছি। দেখো, আমরা কিন্তু এভার গ্রোয়িং প্রতিষ্ঠান, আমি যেটা মনে করি যে আমাদের শিক্ষার্থী সংখ্যা প্রত্যেক বছরই বেড়েছে, আমাদের যে সফলতার হার সেটাও বেড়েছে। দেখবা যে বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি করে, বাট রেজাল্টের পর আর তারা কিছু বলতে পারে না যে আমাদের এখান থেকে কতজন চান্স পাইছে বা কতজন ভালো পজিশন করছে। কিন্তু দেখো যে আমরা প্রত্যেকবারই তোমাদেরকে দেখিয়েছি যে আসলে আমাদের এখান থেকে কে কে চান্স পাচ্ছে, কি পজিশন করছে, সেই বিষয়গুলো আমরা প্রকাশ করেছি। আচ্ছা, তো তাসনিম, যদি স্কুল অফ এক্সিলেন্স এর কোনো বিষয় সমালোচনা করতে হয়, যে এই বিষয়টা সমালোচনার প্রশ্ন রাখে, তো সেটা কি? সমালোচনা সমালোচনা করিনি এখনো কারোর সাথে, আমি তো সবাইকে ভালোই বলেছি। অনেকে জিজ্ঞাসা করে যে তুমি তো আচ্ছা, এখানে আচ্ছা, ছিলা, আচ্ছা, আচ্ছা। আমাদেরকে হুম, সাজেস্ট করো আমরা হব কিনা। বলতাম এক আচ্ছা, কথায় আচ্ছা, হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। এখনো করি তাহলে হচ্ছে সমালোচনার জায়গা নাই। তবে আমি মনে করি যে সমালোচনার কিছু জায়গা আছে, যেমন আমাদের অনেক শিক্ষার্থীরা সমালোচনা করে যে আপনাদের প্রচারণা অনেক কম, অন্য প্রতিষ্ঠানের প্রচারণা যতটা বেশি এটা কম। বাট এটা হচ্ছে আমাদের যে একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরাই আমাদের প্রচারণা। যে তাসনিম, তুমি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে সার্ভিস সেটা পেয়ে স্যাটিসফাইড, এটাই হচ্ছে আমাদের জন্য প্রচারণা। যে তুমি বিষয়টা এভাবেই একজনের সামনে রিপ্রেজেন্ট করো যে স্কুল অফ এক্সেলেন্সের সেবার মান সেটা ভালো। দেখো যে আমরা যদি প্রচারণা পদ্ধতি এভাবে রাখতাম যে আমরা বিভিন্ন প্রলোভনমূলক ভিডিও তৈরি করছি কার্জন হলের সামনে দাঁড়িয়ে, বা হচ্ছে ঢাকা ভার্সিটির লাল বাজ, রাজশাহী ইউনিভার্সিটির সাদা বাজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সবুজ বাজ, হ্যাঁ, এইগুলা দিয়ে যদি আমরা হচ্ছে ভিডিও তৈরি করতাম, তো এখানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে সেবার মান সেটা কখনো বোঝা যায় না। তো আমরা যেটা মেনটেন করার চেষ্টা করি যে আমাদের এখানে যেসব স্টুডেন্টরা আসবে তারা আমাদের সেবার মানের উপর ভিত্তি করে আসবে। তো এইটার একমাত্র পদ্ধতি হচ্ছে আমাদের সাবেক শিক্ষার্থী যারা আমাদের কাছ থেকে সেবা পেয়ে সন্তুষ্ট হয়েছে। তো তোমরা এই যে আমাদের সার্ভিসটা বুঝতে পেরেছো, তোমরাই হচ্ছে আমাদের জন্য প্রচারণা। যে তোমাদের অনুজ যারা ভর্তি হবে তাদেরকে বোঝানোর দায়িত্ব তোমাদের, এবং তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে তোমরা। তাছাড়া তুমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো। আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2টা ইউনিটে তুমি পড়ার সুযোগ পেয়েছো, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ইউনিটে, এবং খুলনা বিশ্ববিদ্যালয় একটা ইউনিটে, এবং ইতিমধ্যে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছো। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আশা করি খুবই ভালো সাবজেক্ট আসবে এবং সেখানে তোমার ভর্তি হওয়ার সুযোগ আসবে। আচ্ছা, তো আশা করি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে পারবে, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, এবং সেখানে তুমি সি ইউনিটে 20তম হয়েছে, যেটা আসলেই সেকেন্ড টাইমার হিসেবে খুবই অনুপ্রেরণার। এবং আমরা দেখেছি সেকেন্ড টাইমে ভালো করার যে হারটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে ধীরে ধীরে খুবই বাড়ছে। যেমন আমরা দেখেছি যে এই ইউনিটে পঞ্চম হয়েছে, সপ্তম হয়েছে, অষ্টম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের এখান থেকে তুমি সি ইউনিটে 20তম হয়েছে, যেটা খুবই ভালো একটা পজিশন। তো এই যে সফলতা ধারাবাহিকতা, এটা আশা করি বজায় থাকবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, এবং তোমরা যারা আমাদের সকল শিক্ষার্থী, তারা হবে হচ্ছে আমাদের পরবর্তী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। আহ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে হচ্ছে সময় দেওয়ার জন্য তাসনিম, এবং তোমার ভবিষ্যৎ জীবনও আশা করি মসৃণ হবে। একদমই শেষ পর্যায়ে যদি তোমার কাছে জিজ্ঞাসা করি যে তোমার আসলেই আহ নিজের প্রতি নিজের প্রত্যাশা কি, যে নিজেকে আসলে কোন জায়গাতে দেখতে চাও, মানে আহ নিজেকে কিভাবে গড়তে চাও, নিজের স্বপ্নটা কি, সেটা যদি আমাদের সাথে শেয়ার করো। স্বপ্ন ভাইয়া, প্রথম থেকে যেহেতু আমরা মানবিকের স্টুডেন্ট, আমরা বিসিএস ক্যাডার এদিকটাতে যেতে চাই। আচ্ছা, আচ্ছা, এখন যেরকম কম্পিটিশন, আমি তো ফার্স্ট টাইমে চান্স না পেয়ে ভাবলাম অ্যাডমিশন হলো না, ওখানে কিভাবে কি করব। তো এখন চাইছি আচ্ছা, ভাইয়া যে মানে আমি যে স্টেজটাতে আছি এটা অন্তত ভালোভাবে করতে পারি, স্কিল ডেভেলপ করতে পারি, যা যা জানা প্রয়োজন শেখা প্রয়োজন আপাতত ওইটাই শিখতে চাই। ভবিষ্যতে তারপর দেখে নিব কি করা যায়। আচ্ছা, তবে আচ্ছা, আচ্ছা, স্বপ্ন তো অবশ্যই বিসিএস ক্যাডার হয়, একটা সরকারি চাকরি বা যাই হোক কিছু একটা। আচ্ছা, আচ্ছা, যেহেতু এত কষ্ট করে পড়াশোনা করব, বাবা মা কষ্ট করে পড়াচ্ছেন, কিছু তো একটা করতে হবে। তো আপাতত আমি আচ্ছা, এখন যে পর্যায়ে আছি ওই
মানে ওই টাইমটাকে কাজে লাগাতে চাই, যে আজকে কিছু প্রোডাক্টিভ কিছু আচ্ছা করব, কালকে এর থেকে ভালো কিছু করবো, আচ্ছা। এরকম। তাহলে তুমি হচ্ছে তোমার প্রতিদিনের লাইফে ফোকাস করতে চাও এবং একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হওয়ার তোমার ইচ্ছা আছে, দেশের কল্যাণে কাজ করার ইচ্ছা আছে। সিভিল সার্ভিস খুবই ভালো একটা জায়গা, দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। যেমন যারা হচ্ছে বিসিএস অ্যাডমিনে আছে তারা মানুষের জন্য কাজ করার হিউজ সুযোগ পায়, যারা হচ্ছে পুলিশে আছে তারা সুযোগ পায়। অন্যান্য অন্যগুলো থেকে এই দুইটাতে একটু সুযোগ বেশি। তো আশা করি মানুষের কল্যাণে কাজ করবে এবং যেখানেই থাকো অবশ্যই চেষ্টা থাকবে যে আহ নিজেকে ভালো মানুষ হিসেবে সবসময় তৈরি করার চেষ্টা, এটা যাতে হচ্ছে সবসময় নিজের মধ্যে থাকে। এ, দেশ সবার আগে, সবার আগে হ্যাঁ, নিজেকে সেবা করতে হবে, তারপর দেশের সেবা করতে হবে। তো এই বিষয়টা থাকবে, তারপর হচ্ছে অন্য চিন্তা। আমরা দেখি যে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরাই একসময় সব থেকে বড় দুর্নীতিবাজ হয়, সব থেকে বড় হচ্ছে দেশের ক্ষতিগুলা তারা করে। তো এই পর্যায়ে যাতে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা না যায় সেটা আমাদের প্রত্যাশা থাকবে। দেখবা যে আমাদের দেশের সব থেকে বড় ক্ষতিগুলো যারা করেছে তারা হচ্ছে এক সময়কার সব থেকে মেধাবী শিক্ষার্থী। তো এটা হচ্ছে আমরা চাই না যে আমাদের শিক্ষার্থীদের দিয়ে এইসব ঘটনাগুলো কখনো ঘটুক। দেশের কল্যাণে আমাদের শিক্ষার্থীরা কাজ করবে, এটাই প্রত্যাশা থাকবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ তাসনিম আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো সময়ে তোমার ক্যাম্পাসে। এবং আমাদের অনুজ শিক্ষার্থী যারা, তোমাদের অনুজ যারা আমাদের প্রতিষ্ঠানে আসবে তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তুমি, যে সেকেন্ড টাইমে এসেও রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং যারা আমাদের সাথে সম্পূর্ণ সেশনে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল নতুন সেশনে নতুন একজন সফল শিক্ষার্থীর সাথে। আসসালামু আলাইকুম।